প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকরী করা হয়েছিল? কি হবে অ্যান্সার? 26শে জানুয়ারি 1950। বি হবে, 26শে জানুয়ারি 1950। প্রশ্নটা বলেছে কার্যকরী, গৃহীত বলেনি, তাই তো? তাহলে যারা কেউ হয়তো কোনো একটা অপশনে সি পেলাম, ভুলটা হয়ে গেছে। 26শে নভেম্বর 1949 এই দিন আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, ঠিক আছে? আর 26শে জানুয়ারি 1950 এই দিন আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। সেই জন্য যেদিন কার্যকরী হয় সেই দিনটা আমাদের কাছে পরিচিত রিপাবলিক ডে নামে, প্রজাতন্ত্র দিবস নামে, রিপাবলিক ডে। আর যেদিন গৃহীত হয়েছিল সেটা আমাদের কনস্টিটিউশন ডে নামে পরিচিত, তাই তো? কনস্টিটিউশন ডে আর এটা রিপাবলিক ডে। আচ্ছা, যদি কোশ্চেন পড়ে, এখানে এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে পড়লো। কিভাবে পড়লো? যে নিচের কোন তারিখে ভারতীয় সংবিধান স্বাক্ষরিত হয়েছিল, তাহলে অ্যান্সার কি হবে? যদি বলা হয় স্বাক্ষরিত কবে হয়েছিল, তখন অ্যান্সার কি হবে? ডি হবে। সি হবে। সি হবে স্যার, সি হবে। যদি সিটা হবে। প্রশ্নটা স্বাক্ষরিত বলে, তার মানে কার্যকরী যেদিন হয়েছিল, সরি, যেদিন কার্যকরী হয়েছিল সেটা কিন্তু হবে না। যেদিন গৃহীত হয়েছিল সেই দিনটাকে আমাদের বলতে হবে। অর্থাৎ স্বাক্ষরিত যদি প্রশ্ন বলে, তাহলে আমাদের হবে অপশন বি, সি, 26শে জানুয়ারি 1949। ঠিক আছে, এটা যেন গুলিয়ে না যায়। কার্যকর হওয়া আগে যেদিন গৃহীত হয়েছিল মানে সেই দিন সবাই স্বাক্ষর করেছিল, ঠিক আছে? এটা মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? অপশন এ। অপশন এ। অপশন এ স্যার। এ হবে না বি হবে, ঠিক করে বলো। আম্বেদকর তো সভাপতি ছিলেন। আম্বেদকর ছিলেন না সংবিধান আম্বেদকর তো খসড়া কমিটির চেয়ারম্যান। হ্যাঁ, এটা যেন ভুল না হয়। তাহলে যদি বলা হয় সংবিধান সভার সভাপতি, তাহলে অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? আর ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন? খসড়া কমিটি, বা যেটাকে আমরা বলি ড্রাফটিং কমিটি, সেই খসড়া কমিটির চেয়ারম্যান তিনি ছিলেন। আর বি এন রাও কে ছিলেন? বি এন রাও কে ছিলেন? সংবিধান উপদেষ্টা, অ্যাডভাইজার, ঠিক আছে? আর জওহরলাল নেহরু কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রথম প্রধানমন্ত্রী। আর রাজেন্দ্র প্রসাদ সভাপতি আর প্রথম রাষ্ট্রপতি। ভেরি গুড। চল, নেক্সট প্রশ্ন কি বলেছে, খুব সুন্দর, একটু একটু পড়া হয়েছে। ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? 1950। কারণ গণপরিষদই, 1946। দেখো গণপরিষদ যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটাই কিন্তু ভারতের সংবিধান রচনা করেছিল। এটা পড়িয়েছিলাম, পড়নি? গণপরিষদ যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই গণপরিষদই কি করেছিল? আমাদের জন্য সংবিধান প্রস্তুত করেছিল, যেটা তৈরি হয়েছিল 1946 সালে। পড়িয়েছিলাম প্রথম, আর ভুলে গেছো, পড়া পড়া ভুলে গেছো। যাই হোক, 1946 সালে যদি বলা হয় গণপরিষদ গঠিত হয়েছিল কার প্রস্তাব অনুসারে, কি হবে? কার দ্বারা গণপরিষদ গঠিত হয়েছিল? ক্রিপস মিশন নয়, ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন 1946 সালে এসেছিল, তার আন্ডারে গণপরিষদ গঠিত হয়েছিল। আর 1942 সালে এসেছিল, যেটা বললে সেইটা হচ্ছে ক্রিপস মিশন। ক্রিপস মিশন 1942 সালে এসেছিল, ঠিক আছে? যেটা ব্যর্থ হয়েছিল। 1950 সালে আমাদের সংবিধান প্রস্তুত হয়েছিল। তাহলে গণপরিষদ গঠিত হয়েছিল কত সালে? 1946 সালে। কার আন্ডারে? ক্যাবিনেট মিশনের আন্ডারে, ঠিক আছে? মনে রাখতে হবে। আচ্ছা, খসড়া কমিটি কবে গঠন করা হয়? ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল, মনে আছে? ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি কবে গঠন করা হয়েছিল?
29শে আগস্ট 1947। 29শে অগস্ট 1947। অপশন সি 29 অগস্ট 1947। এই দিন খসড়া কমিটি বা যেটা ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল, যার চেয়ারম্যান বা সভাপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। না, বি.আর. আম্বেদকর। দেখলে জানতে জানতে কেমন ভুল হয়ে গেল প্রশ্নের হ্যাঁ, বি.আর. আম্বেদকর। এটা জানতে জানতে প্রশ্নটা ভুল হয়ে গেল, শুধু খেয়াল করা না জন্য। ড্রাফটিং কমিটি যদি হয় তাহলে হবে আম্বেদকর স্যার, আর যদি সংবিধান সভা হয়, যেটাকে আমাদের গণপরিষদ বলা হয়, তার চেয়ারম্যান হবে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, গণপরিষদের চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ, আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হলে হবে আম্বেদকর স্যার। ঠিক আছে, জানতে জানতে কেমন ভুল হয়ে গেল, সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, ভারতের সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? ডি। হুম, ডি অপশন। 2 বছর 11 সি। মাস 2 18 দিন। বছরে 11 মাস 18 18 দিন। ভেরি গুড। 2 বছর 11 মাস 18 দিন সংবিধান তৈরি করতে সময় লেগেছে। ভালো খবর। আগস্ট অফার বা আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়েছিল? 35-এ। 1940। 1940। ভেরি গুড। আচ্ছা, যে বললে 1935 তার কি ভুল হলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 1935 সালে পাস করা হয়েছিল ভারত শাসন আইন। ঠিক আছে, ভারত শাসন আইন, যেই ভারত শাসন আইন থেকেই পরবর্তীকালে মূল কাঠামো নিয়ে আমাদের সংবিধান গঠন করা হয়েছিল। আর এই 1935 সালের ভারত শাসন আইন কার্যকরী হয়েছিল, মনে রাখবে এগুলো কোশ্চেনে থাকে, কার্যকরী হয়েছিল 1937, কিন্তু এটা আবার রদ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় কবে? এটা 73 লিখে দিয়েছে, 37 হবে। 35-এ যেটা বলা হয়েছিল সেটা 37-এ কার্যকরী হয়, 39-এ বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে গেছিল বলতে পারবে? সহজ, 1939-এ কি হয়েছিল? কি শুরু হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছিল? ভারতীয়দের সাথে আলোচনা না করে আমাদেরকে বিশ্বযুদ্ধে যোগদান করিয়ে দিয়েছিল। সেই কারণে কংগ্রেস কি করেছিল, যে মন্ত্রিসভা ছিল মানে 1937-এ, যারা কংগ্রেসের হয়ে বা কংগ্রেস বা অন্যান্য পার্টি থেকে যারা যোগদান করেছিল সরকারে, তারা কি করে? পদত্যাগ করে। ঠিক আছে, যেটা ডে অফ ডেলিভারেন্স বলা হয়, তাহলে হিস্ট্রিতে একটু পড়তে হবে। হুম, তো সেই জন্য। আর 1940 সালে লর্ড লিন লিথগো, তখন হচ্ছে ভাইসরয় ছিলেন লর্ড লিন লিথগো, তিনি কি করেন? আগস্ট অফার পেশ করেছিলেন। কিসের মাধ্যমে? তিনি বলেছিলেন যে তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা স্বাধীনতার পরে মানে যুদ্ধে জয়ের পরে আমরা স্বাধীনতা দেওয়া মানে স্বায়ত্ত শাসন দেওয়ার কথা ভাববো। তো এর অনেকদিন আগেই তো আমাদের মানে স্বাধীনতার আন্দোলন শুরু হয়ে গেছিল, কমপ্লিট ফ্রিডম। আর এই ভদ্রলোক বলছে এতদিন পরে আমাদের হচ্ছে স্বায়ত্ত শাসন দেবে। তো সেই জন্য এটা ব্যর্থ হয়েছিল 1940 সালে আগস্ট অফার। তারপর 1942 সালে এসেছিল ক্রিপস মিশন, যার কথা আমরা আলোচনা করেছি। ক্রিপস মিশন এসেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলেছে? বিশ্বে প্রথম লিখিত সংবিধান কোন দেশে? বলো, বলেছিলাম। স্যার মার্কিন। হুম, মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর প্রথম সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রে, আর প্রথম লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রে। মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান প্রথম লিখিত সংবিধান, এবং এটাই পৃথিবীর প্রথম সংবিধান, প্রথম লিখিত সংবিধান বা প্রথম সংবিধান এটাই। এবার প্রশ্ন যদি বলে সবচেয়ে ক্ষুদ্রতম ছোট কোন দেশের সংবিধান? সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের সংবিধান? পারবে? দীর্ঘতম যদি বলা হয়, আয়ারল্যান্ড। ভারত যেমন সবচেয়ে দীর্ঘতম, লংগেস্ট, দীর্ঘতম। যদি ক্ষুদ্রতম বলা হয় সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত রকম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর প্রথম সংবিধান কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্র। মনে রাখবে, খুব সহজ। এই জন্য এই ক্লাসটা আমি এই কারণেই রাখলাম, প্র্যাকটিস হয়ে যাবে সবকিছু মিলিয়ে, ওই জন্য পড়ে রাখতে। আমি আগেই বলেছিলাম
আগের সপ্তাহেই আমি বলেছিলাম একটু স্যার পড়ে রাখবে। হুম। স্যার পড়েছিলাম অনেক, তো সংবিধানের মনে থাকছে না, অনেক অনেক সাল অনেক মানে পড়ছি 2-3 বার করে, কিন্তু মনে থাকছে না স্যার, এত মানে বেশি সংবিধানের আছে এটাই তো তথ্য। আমি এটাই তো আমি আগের দিন এটাই বলছিলাম, প্রত্যেকেই বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে তো, সেই জন্য একটু সমস্যা হবে জিকে। আর সেই কারণে পড়াশোনাটা এখন থেকেই শুরু করতে হবে এবং সিরিয়াস ভাবে করতে হবে। কি বলছি বুঝতে পারছো? এই কারণেই বললাম যে তোমরা এখনো যদি সেই ঢিলা ঢালা হিসেবে বসে থাকো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। কারণ আমি প্রথমেই বললাম, বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে জিকে অ্যাডপ্ট করা সব থেকে কঠিন কাজ যাদের বেঙ্গলি সাবজেক্ট রয়েছে। কারণ অভ্যেস থেকে অনেক দূরে। ঠিক আছে, এটা কোনো ড্রব্যাক নয়, এটা হয়। ইংলিশ বা বেঙ্গলি যাদের ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে তাদের এটা সমস্যা হবেই। তো সেই কারণেই বললাম, আর এটা করার জন্য কোনো ট্রিক নয়, তুমি যতই ট্রিক করো পরীক্ষার সময় গিয়ে সামলাতে পারবে। ঠিক আছে, কারণ অত ট্রিক মনে রাখা অসম্ভব ব্যাপার। তো তোমাকে ইনফরমেশনই মনে রাখতে হবে। আর এগুলো হবে কিভাবে? আমাকে বাড়িতে বারবার পড়তে হবে, নাহলে আর কোনো উপায় নেই, কোনো টনিক নেই যে স্যার 10টা প্রশ্ন দিন সেখান থেকে পড়ে যাব পরীক্ষা, এগুলো আর হয় না। অন্তত এই জায়গায় আর কম্পিটিটিভ জায়গায় তো আর হয় না। তাহলে এটা পড়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, পড়তে হবে বাবা। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলেছিলাম? গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। ঠিক কথা বলছো। স্যার রাশিয়া। কানাডা, রাশিয়া। কানাডা, দুটো উত্তর পেলাম। কানাডা, তাহলে উত্তর কি হবে? কানাডা। উত্তর হবে কানাডা। ঠিক আছে, আমি বলেছিলাম আমাদের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটা কিন্তু আমরা কানাডা থেকে অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, কেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে স্যার, সরকার, বলবে স্যার আমেরিকা নেই কেন? উত্তর আমেরিকা তো পড়েছিলাম। এটাই প্রশ্ন করবে তো? এটাই প্রশ্ন তো হবে নাকি, না অন্য কিছু প্রশ্ন? না এটাই প্রশ্ন ছিল? হ্যাঁ, বলো বলো, এটাই প্রশ্ন ছিল তো নাকি, যে স্যার আমেরিকা হবে তো নাকি? এটাই ভাবছিলে? কেউ একজন কিছু বলতে গিয়ে চুপ করে গেলে স্যার বলে। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি কি পার্থক্য। দেখো, ফেডারেশন দু ধরনের হয়। ঠিক আছে, ফেডারেশন আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, জীবনে আর কখনো ভুল হবে না। ফেডারেশন হয়, একটা হয় স্ট্রং ফেডারেশন, আর একটা হয় কনফেডারেশন। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে পেয়ে যাবে, বুঝে যাবে। আর আরেক ধরনের দেশ হয় সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। এবার তোমাদের তিনটের পার্থক্য বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ। আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো, জীবনে কোনোদিন আর ভুলবে না যে পার্থক্য কি। ঠিক আছে, দেখো, তুমি একটা ঘর বানাচ্ছ। ঠিক আছে, ভালো খবর, ঘর বানাচ্ছ। ঘর বানাতে গিয়ে প্রথমে কি করেছো, একটা ইটের সঙ্গে ইটকে দিয়ে ওই যে প্লাস যেরকম করে গাঁথনি করে, মশলা দিয়ে যেরকম করে ইট গাঁথনি করে দিয়েছো। ঠিক আছে, তারপরে আরেকজন কি করেছে, ইট গাঁথনি দেওয়ার পরে দেওয়ালটাকে প্লাস্টার করে দিয়েছে। প্লাস্টার মানে বুঝতে পারছো, এরকম করে প্লাস্টার করে দিয়েছে। ঠিক আছে, আরেকজন কি করেছে, ইট গাঁথনি করেছে, প্লাস্টার করেছে, তার উপরে রং দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এর মধ্যে কোনটা বেশি স্ট্রং হবে? কার ঘর বেশি সবচেয়ে স্ট্রং হবে, মানে কোনখান থেকে এই ইঁটগুলো বেরিয়ে যেতে পারবে? বলো, পারবে? সহজ প্রশ্ন। যে রং স্যার দিয়েছে। যে রং দিয়েছে। যে রং দিয়েছে তার সেখান থেকে বেরোনো অসম্ভব ব্যাপার। আর কোনখান থেকে বেরিয়ে যাওয়াটা একটু সহজ ব্যাপার? যে ইট দিয়ে গাঁথনি দিয়েছে। যে ইট গাঁথনি দিয়ে করা আছে। গাঁথনি রয়েছে। ভেরি গুড। তাহলে কনফেডারেশন যেটা রয়েছে এটা হচ্ছে ইট দিয়ে গাঁথনির মতো। মানে এখানে যে রাজ্যগুলো রয়েছে তারা কি, তারা ভালো করে বুঝবে, তারা কিছু স্ট্রং রাজ্য, মানে যে দেশগুলো রয়েছে তারা দেশগুলো স্ট্রং, কিন্তু তাদের মধ্যে যে জোটটা রয়েছে, মানে তারা মিলে একটা জোট গঠন করেছে, তো সেই জোটটা হচ্ছে দুর্বল। সেটাকে কনফেডারেশন বলা হয়। যেমন এরকম কনফেডারেশন কোথায় রয়েছে? ইউকে তে রয়েছে, ব্রিটেনে রয়েছে। ব্রিটেনের যে ব্যাপারটা আমি আগে ক্লাস করতে করতে দেখিয়েছিলাম তো, ব্রিটেন কোনটা, তারপর গ্রেট ব্রিটেন কোনটা, ইংল্যান্ড কোনটা, মনে পড়ছে? আমি এগুলো দেখিয়েছিলাম একবার ম্যাপের মাধ্যমে।
তাহলে হ্যাঁ স্যার। তাহলে ব্রিটেন হচ্ছে এই ধরনের কনফেডারেশনের মধ্যে পড়ে। ফেডারেশনের মধ্যে পাশে দেখো দেখতেই পাচ্ছ কোনটা বলছি ইটের গাঁথনি দুর্বল, ওই জন্য ব্রিটেন সহজে ভেঙে যেতে পারে। ফেডারেশনের মধ্যে পড়ছে আমেরিকা, মানে এখানে যে দেশগুলো রয়েছে তারা দুর্বল, কিন্তু তাদের যে জয়েন্ট মানে তারা যে একসাথে আছে সেইটা স্ট্রং। সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকার যেসব দেশগুলো রয়েছে দেশগুলো কিন্তু স্ট্রং নয়, কিন্তু তাদের যে জোট সেটা হচ্ছে স্ট্রং। আর ইন্ডিয়া এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে। এবার এই যে মাঝখানে যে কানাডার কথা বলছি, কানাডা কানাডা এক ধরনের মডেল যেখানে ইউনিয়ন অফ স্টেটস নয়, ফেডারেশন মডেলেরই, ফেডারেশন যে মডেলটা রয়েছে তার মতো নেওয়া হয়েছে। এই ফেডারেশনের মধ্যে আমেরিকা এক ধরনের, আমেরিকা ফেডারেশন, কানাডা ফেডারেশন। এবার আমেরিকার ফেডারেশন আর কানাডার ফেডারেশনের মধ্যে কি পার্থক্য? আমেরিকার ফেডারেশনের মধ্যে কি রয়েছে, আলাদা করে কিন্তু কোনো সেন্টার নেই, মানে প্রত্যেক রাজ্য প্রায় সমান ক্ষমতাযুক্ত রয়েছে, মানে প্রত্যেকটা ইটের ব্যাপার সমান। কিন্তু কানাডার ক্ষেত্রে কি হয়েছে, ফেডারেশনের মধ্যে একটা কেন্দ্র বা সেন্টার রয়েছে বা যে ক্যাপিটাল রয়েছে সে বেশি শক্তিশালী হয়, যেটা ইন্ডিয়াতেও এরকম ব্যাপার রয়েছে। অর্থাৎ ইন্ডিয়াতে ইউনিয়ন অফ স্টেট রয়েছে যেখানে কেন্দ্র সরকার সবচেয়ে বেশি ক্ষমতাবান, তার সাইডে আলাদা আলাদা রাজ্য তাদের কাছে কম কম ক্ষমতা রয়েছে। ইউনিয়ন অফ ফেডারেশনের ক্ষেত্রে কি হয়েছে, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে রয়েছে, সেখানে কেন্দ্র সরকার বলে কিছু নেই। আর কানাডার ক্ষেত্রে কি হচ্ছে, এই দুটোর মাঝামাঝি, মানে ওরা ফেডারেশন আবার ইউনিয়ন অফ স্টেটের মাঝামাঝি অবস্থা। ওই জন্য আমাদের যে মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটা কানাডার মতো। কেন? কোনো সময় যদি কেন্দ্র সরকার মনে করে সে পুরো ক্ষমতা হাতে নিয়ে নিতে পারে, কখন? যখন এই রাষ্ট্রপতি শাসন হয়, এই কিছুদিন পরে হয়তো পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে, যদি হয়তো দেখা যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটা কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে না। এবার ক্লিয়ার? বোঝাতে পেরেছি পুরো ঘটনাটা? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? সহজ প্রশ্ন। হ্যাঁ, 3 বার। কতবার? 3 বার? স্যার 2 বার। একবার 2 বার? একবার সংশোধন করা হয়েছে। একবার? ইন্দিরা গান্ধী একবার বলেছেন। সংশোধন করা হয়েছিল মানে না? একবার হয়েছে লিখিত তারপরেই সংশোধন, তাহলে কতবার বলা যাবে? একবার? ও আচ্ছা। একবারই তো হয়েছে, আর কবার হলো? মানে 1976 সালে। না, একবার লিখিত হয়েছে আর একবার। কোথায় একবার লিখিত হয়েছে পাগল? না, একবারই তো হয়েছে। না, পরের বারে সংশোধনী। কোথায় আর কবে হয়েছে পাগল? 1946 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা হয়। কারণ মূল সংবিধানে কি ছিল? ভারত ছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটা আমাদের মূল সংবিধানে ছিল, তাই তো? আবার এরপরে আমাদের অ্যামেন্ডমেন্ট করে কি হলো, সার্বভৌম আর গণতান্ত্রিকের মাঝে দুটো টার্ম যুক্ত করে দেওয়া হলো, একটা হচ্ছে সমাজতান্ত্রিক আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, তাই তো? এই তো ব্যাপার, একবারই চান্স হয়েছে, একবারই আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে, আর কোনোদিন হয়নি। আচ্ছা যাই হোক, কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল? এক্ষুনি বলে দিলাম, বলে ফেলো। 1976। 1976 সালে 42তম সংবিধান সংশোধন। প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ইন্দিরা গান্ধী দেবী, তাই তো? ডেমোক্রেসির একদম জলজ্যান্ত উদাহরণ। আচ্ছা, ভালো খবর। কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটা নেওয়া হয়েছে? বলেছিলাম, দেখি পড়েছো কিনা। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, আমরা কোন দেশ থেকে নিয়েছি? রাশিয়া, ওই রাশিয়া থেকে। সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন? ঠিক বলছো? না জার্মানি? হ্যাঁ স্যার। না জার্মানি স্যার, না? সোভিয়েত ইউনিয়ন, লক করে দিন। লক করে দিই? আচ্ছা ঠিক আছে, লক করে দিলাম, ঠিক আছে। তোমার কথা শুনেই লক, 5 করোড়, তাই তো? 5 কোটি কেবিসি। ওকে, নো প্রবলেম। তাহলে সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে, এটা আমরা বলেছিলাম যে সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। যদি বলা হয় মূল সংবিধানে তো ছিল না, কবে যুক্ত করা হয়েছিল? 1976 সালে। হ্যাঁ,
42তম সংবিধান 42 সংশোধনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমি একটা প্রশ্ন করব, কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল, মনে আছে? অতটা তো স্যার মনে নেই। শরণ সিং কমিটির সুপারিশে। পড়তে হবে এগুলো, ঠিক আছে? এগুলো পড়তে হবে। আমি বড় জিনিস দিয়েছি, অনেক কম জিনিস দিয়েছি, আর যেগুলো দিয়েছি ওগুলো করতেই হবে। এর থেকে কম পড়লে কোনো কমন পাবে না। কিন্তু আমি যেগুলো দিয়েছি যদি করো অবশ্যই কমন পাবে, ঠিক আছে? কিন্তু ওখানে যদি ছাড়ো তাহলে কিন্তু কিছু কমন পাবে না। এত কম, আমি অনেক কম করি, মানে স্যার এতটা আরেকটা দিন হুম, স্যার এই স্যার পিডিএফটা দিবেন না? সংবিধানের উপরে আরেকটা হ্যাঁ দিয়ে ক্লাস দেবো। রাখুন স্যার। আচ্ছা, আবার করাবো, আবার আমি ক্লাস করাবো এরকম নয়, আমি পড়াবো তার সাথে সাথে আবার এরকম প্র্যাকটিস করাবো। এরকম প্র্যাকটিস করালেই দেখবে জিনিসগুলো ক্লিয়ার হবে। প্র্যাকটিস না করলে, এমসিকিউ ক্লাস না করলে ক্লিয়ার হবে না। আমি পড়াবো, আবার করাবো, আবার একসময় করাবো, এরকম কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এগুলোই একমাত্র যেগুলো পড়ানো মানে মাথার মধ্যে স্ট্রাইক করবে। হুম, ঠিক আছে, পরের প্রশ্ন। সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ অপশন আফ্রিকা। এ। দক্ষিণ আফ্রিকা। মনে আছে কোন আর্টিকেলের মাধ্যমে, কোন আর্টিকেল দিয়ে সংবিধান সংশোধন করা হয়? 368 368। 300 ভেরি গুড। 368, আর্টিকেল 368 এর মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়। ভেরি গুড, পড়েছো? 20 নাম্বার পার্ট। হ্যাঁ, 20 নম্বর পার্ট। বাহ বাবা, এই তো। পার্ট 20। 20 কে কেমন লেখে? ডাবল এক্স, তাই তো? পার্টকে রোমানে লিখতে হয়, 20 লেখা যায়, ঠিক আছে? পার্টকে এরকম রোমানে লিখবে, আর্টিকেলকে সংখ্যায় লিখবে। আচ্ছা, বি আর আম্বেদকর কোন অনুচ্ছেদকে হার্ট অ্যান্ড সোল বলেছেন? এই এটা সহজ প্রশ্ন। 32। হ্যাঁ, স্যার বি। আর্টিকেল 32। কি রয়েছে আর্টিকেল 32 তে? কি রয়েছে? রাইট সাংবিধানিক, টু ওই হ্যাঁ শাসনতান্ত্রিক, হ্যাঁ, হ্যাঁ, সাংবিধান। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, তাই তো? প্রতিবিধানের অধিকার, কনস্টিটিউশনাল রেমিডি, তাই তো? যার মধ্যে কি রয়েছে? কারণ এর মাধ্যমে কি হয়, কোর্ট রিট ইস্যু করে। রিট মনে পড়েছে? রিট বা লেখো, সেই লেখো ইস্যু করতে পারে। সেই কারণেই এটা বলা হয় হার্ট অ্যান্ড সোল। কারণ রিট ইস্যু করার মাধ্যমে কি হয়, যে তুমি ভেরিফাই করতে পারো যে তোমার অধিকার, যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো তুমি ব্যবহার করতে পারছো কিনা সেগুলো দেখার জন্য। সেই কারণে এটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, আর্টিকেল 32 কে। ওকে, কারণ এর মাধ্যমে রিট ইস্যু করা যায়, রিট বা লেখো ইস্যু করা হয়ে থাকে। পড়তে হবে বারবার। জরুরি অবস্থা কোন ধারার সাথে সম্পর্কিত? 52 তাহলে 52। অপশন সুন্দর দেওয়া আছে, 352, আর হয় 356, আর 360। ঠিক আছে, 352 মাধ্যমে জাতীয় জরুরি অবস্থা, তাই তো? জাতীয় জরুরি অবস্থা। 356 মাধ্যমে কি হয়? রাজ্যের ক্ষেত্রে যেটা হয়। রাষ্ট্রপতি রাজ্য, শাসন। জরুরি অবস্থা। রাজ্য জরুরি অবস্থা, যেটাকে সাংবিধানিক অচল অবস্থা বা রাষ্ট্রপতি শাসন বলা হয়। আর 60 মাধ্যমে অর্থনৈতিক জরুরি অবস্থা বলা হয়। এবার এর মাঝের যে আর্টিকেল, এরাও কিন্তু এমার্জেন্সির সাথে সম্পর্কিত। যেমন 355 কি, কোন সিচুয়েশনে বা কোন সময়ে রাজ্য জরুরি অবস্থা জারি করা যাবে 356-তে বলা রয়েছে। সেরকম 357, 58, 59 সবই কিন্তু জরুরি অবস্থার সাথেই সম্পর্কিত। কিন্তু আর ঘোষণা করা যে যায়, যে ঘোষণার জন্য 52 জাতীয় জরুরি অবস্থা, 56 রাজ্য জরুরি অবস্থা, 60 অর্থনৈতিক জরুরি অবস্থা। ওকে, আচ্ছা, যদি বলে জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে, জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জার্মানির সংবিধান, বলেছিলাম তো।
ছিল তো জার্মানির সংবিধান থেকে হ্যাঁ ওয়েমেনার কনস্টিটিউশন, যেটা জার্মানির আচ্ছা ওয়েমেনার কনস্টিটিউশন, এটা বেসিক্যালি হিটলারের কনস্টিটিউশন। ঠিক আছে, হিটলার যখন ছিলেন তিনি এই কনস্টিটিউশনটা ইস্যু করেছিলেন। ঠিক আছে, কারো হিস্ট্রি সাবজেক্ট নয় হলে পড়তে খুব সুন্দর। ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের অনেক কিছু জিনিস শেখায়। ইতিহাস আমাদের অনেক রকম সাবজেক্ট, মানে ইতিহাস সবসময় তুমি যদি ইতিহাস থেকে না শেখো নিজেই একদিন ইতিহাস হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য হিস্ট্রি সবসময় আমাদের অনেক কিছু শেখায়, যেটা থেকে আমেরিকা শিখলো না। আজকে আমেরিকার কি অবস্থা দেখেছো তো, যুদ্ধ বিরতি ঘোষণা দেখেছো কি হয়েছে করেছে ট্রাম্প, ইরানের সব শর্ত মেনে নিয়েছে। খবর রেখেছো যুদ্ধের হ্যাঁ খবর? স্যার দেখেছি দেখেছি আবার হ্যাঁ স্যার মধ্যস্থতা করলো অন্য একটা দেশ, সে তো সেই নিয়ে টুইটারে চরম চলছে। সব ব্যাপার, তার কারণ এইভাবে ধ্বংস হয়েছে প্রচুর দেশ। প্রথমে ধ্বংস হয়েছে স্পেন। স্পেন একসময় এরকম সুপার পাওয়ার ছিল, স্পেন এইভাবে ভিখারি হয়েছে। এইভাবে ধ্বংস হয়েছে রাশিয়া, ইউএসএসআর একসময় গোল্ড ছিল, রাশিয়া ধ্বংস হয়েছে। এইভাবে ধ্বংস হয়েছে ফ্রেঞ্চ, এইভাবে ধ্বংস হয়েছে ব্রিটিশ, আর এইভাবেই ধ্বংস হলো আমেরিকা। শেষ, এরা আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ প্রত্যেকে একই ভুল করেছে, সেম ভুল, সেম প্যাটার্নের ভুল প্রত্যেকে করেছে, এবং একই ভুল, কেউ ভুল থেকে শেখেনি। ঠিক আছে, কিছু করার নেই। এই জন্য ইতিহাস সবসময় বলে ভুল থেকে শেখার জন্য, কিন্তু কেউ শিখতে পারে না। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি, সহজ প্রশ্ন। ডক্টর বি আর অপশন আম্বেদকর। ডক্টর আম্বেদকর। বি আর আম্বেদকর স্যার, তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ভালো খবর, সহজ খবর। সংবিধানের অভিভাবক কাকে বলা? গার্ডিয়ান অফ কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে গার্ডিয়ান অফ কনস্টিটিউশন বলা হয়। কেন বলা হয়? কারণ যদি সংবিধান সংক্রান্ত কোনো ঝামেলা হয় তাহলে তুমি সরাসরি কোর্টে যেতে পারো, বিকজ ইউ ক্যান ডাইরেক্ট গো টু দা কোর্ট। ঠিক আছে, এবার যদি বলে কোন আর্টিকেলের মাধ্যমে তুমি কোর্টে যেতে পারো, সুপ্রিম কোর্টে যেতে পারো, কোন কোর্টের মাধ্যমে তুমি, বলো বাবা বলো। আর্টিকেল 32 আর্টিকেল 32, ভেরি গুড। তাহলে এই প্রশ্নটা দেখো, একই প্রশ্ন তোমাকে ঘুরিয়ে দিল, তোমরা উত্তর দিতে পারলে না বাকিরা, কেন? কারণ জিনিসগুলো বোঝেন। তোমাকে প্রশ্নটা করলো কোন সংবিধানের কোন ধারার মাধ্যমে কোন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে মানে আপিল করতে পারে। তুমি বললে হ্যাঁ এরকম তো স্যার কোনো কিছু পড়ায়নি, তাহলে প্রশ্নটাকে ঘুরে গেল। তার মানে বলতে চাইছে রিট ইস্যু করা হয়, সুপ্রিম কোর্ট রিট ইস্যু করে আর্টিকেল 32 এর মাধ্যমে, এর মাধ্যমে সরাসরি তুমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে পারো। তাহলে দেখেছো একই উত্তর, প্রশ্ন কেমন ঘুরে গেল, বুঝলে তো? এটাই হচ্ছে মানে যে কোনো জিকে বা যে কোনো জিকের এটাই হচ্ছে ব্যাপার, যে প্রশ্ন একই, ঘুরে যাবে প্রশ্ন, তখন শেষ। হুম। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল নিয়ে আলোচনা করা রয়েছে? মানি বিল দেওয়া ছিল সুন্দর করে। অপশন তো এ। মানে এই হবে 110 হবে না 112 হবে, ঠিক করে বলো। 110। 10ই। 110, তাহলে ঠিক পড়েছো। তাহলে 110এই রয়েছে অর্থ বিল বা মানি বিল। আচ্ছা, মানি বিল কে ঘোষণা করে, মানে বা মানি বিল হচ্ছে কোথায়, মানে ঘোষণা করে, কে ঘোষণা করে কোনো বিল মানি বিল কিনা? আগের দিন বলেছিলাম কোনো বিল মানি বিল কিনা সেটা কে ঘোষণা করে? রাষ্ট্রপতি। ভেরি গুড, কোনো বিল মানি বিল কিনা সেটা রাষ্ট্রপতি ঘোষণা করে। প্রশ্নটা উত্তর দিলে উত্তর হয়ে গেল ভুল। কি ভুল হলো, কি ভুল হলো? এবার আমি তোমাদের ভুলটা বোঝাচ্ছি। আমি উত্তর লিখলাম, পাশে কেটে দিলাম। এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা আমি বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপার, ভালো করে শুনে নেবে। ঠিক আছে, শুনে নেওয়ার পরে বুঝতে পারবে যে ভুলটা কোথায় হলো, কি ব্যাপার। মনে রাখবে যে মানি বিল সংক্রান্ত যদি কোনো ডিসিশন হয়, সেখানে দুজন ব্যক্তি মানি বিলের সঙ্গে সম্পর্কিত। কোন ব্যক্তি? একজন ব্যক্তি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, আরেকজন ব্যক্তি হচ্ছেন, মানি বিল কোথায় পেশ করা যায়? একমাত্র লোকসভাতে, লোকসভার যে স্পিকার, এই দুজন ব্যক্তি সম্পর্কিত। ঠিক আছে, এবার
এবার আমি তোমাদের বোঝাচ্ছি যে এখানে স্পিকার কোন কাজটা করবে আর রাষ্ট্রপতি অর্থ বিলের সাথে কিভাবে সম্পর্কিত দুজনে, ভালো করে শুনবে। সাপোজ কোনো একটা বিল এলো যে এই সংক্রান্ত যাই হোক একটা বিল এলো, সেই বিলটা মানি বিল কিনা, হতে পারে মানি বিল বা হতে পারে অন্য কোনো জেনারেল বিল, সেই বিলটা মানি বিল কিনা অর্থ বিল কিনা, সেই মানি বিলটা অর্থ বিল কিনা সেটা সিদ্ধান্ত নেবে স্পিকার। স্পিকার যদি বলে এটা মানি বিল তাহলে সেটা মানি বিল, স্পিকার যদি বলে এটা মানি বিল নয় তো এটা মানি বিল নয়। তাহলে ডিসাইড করবে কে কোনো একটা বিল মানি বিল কিনা সেটা সিদ্ধান্ত নেবে স্পিকার। এবার সেই মানি বিলটা যে পেশ করব, সিদ্ধান্ত নেওয়া মানেই যে মানি বিল পেশ করা হবে সেরকম নয়। মানি বিল যখন পেশ করা হবে, মানে যখন সংসদে পেশ করা হবে, পেশ করার মানি বিল পেশ করার অনুমতি কে অনুমতি দেবে? অনুমতি দেবে রাষ্ট্রপতি। দুটোর মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হলো দুটোর কি পার্থক্য? কোনো স্যার একটা বিল হ্যাঁ হ্যাঁ স্যার মানি বিল হবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে স্পিকার, আর সেই মানি বিলটাকে পেশ করার অনুমতি দেবে রাষ্ট্রপতি। এটা আমাদের ভুল হয়ে যাবে পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, 112তে কি ছিল পারবে? আমি একটু লিখে দিচ্ছি, মনে রাখবে। আমরা যে বাজেট পেশ করা হয়, এই বাজেট রয়েছে 112তে। এটাও পরীক্ষা আছে, বাজেটটা পরে। বাকি 114 আমাদের ওই অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মধ্যে পড়ে, ওগুলো আমাদের জানতে হবে। রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানকে? রাজ্যপাল রাজ্যপাল। রাজ্যপাল না মুখ্যমন্ত্রী, ঠিক করে বলো। রাজ্যপাল। রাজ্যপাল। শিওর তো? হ্যাঁ। আচ্ছা। রাজ্যের যদি বলা হয় শাসনতান্ত্রিক প্রধান তাহলে হবে রাজ্যপাল, আর রাজ্যের যদি বলা হয় প্রকৃত শাসক তখন হয়ে যাবে মুখ্যমন্ত্রী, ঠিক আছে? মুখ্যমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক আর শাসনতান্ত্রিক প্রধান হচ্ছে রাজ্যপাল। যেরকম কেন্দ্রের যদি বলা হয় শাসনতান্ত্রিক প্রধান তাহলে কে হবে? রাষ্ট্রপতি রাষ্ট্রপতি। 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 আর প্রকৃত শাসক বললে তখন হয়ে যাবে প্রধানমন্ত্রী, ঠিক আছে? ভেরি গুড। ড্রাফটিং কমিটি কিসের সঙ্গে যুক্ত ছিল? সংবিধানের খসড়া রচনা। সংবিধানের সংবিধান খসড়া রচনা। এটাই আমি বলেছিলাম, ড্রাফটিং কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করেছিল, যে আমাদের সংবিধানের খসড়া কেমন হবে, সংবিধান কি ধরনের খসড়া হবে, ড্রাফট, সেটাই হচ্ছে আমাদের ড্রাফটিং কমিটি, যেটা আমাদের আম্বেদকর স্যার এর সাথে যুক্ত। ভেরি গুড। আচ্ছা, প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? জেনারেল ইলেকশন। 50 থেকে 51। 50 থেকে 51। আচ্ছা, একটা উত্তর পেলাম, বাকিদের উত্তর? অপশন থ্রি 51 থেকে 52 সাল। আর এটা 51 থেকে 52। 51 থেকে তোর 52 থেকে 53 কারো আছে না নেই? না ওই দুটোই? আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 51। দেখো, প্রথম জেনারেল ইলেকশন বা সাধারণ নির্বাচন কবে হয়েছিল? কারণ দেখো 1946 সালে 1946-এ আমাদের কি হয়, সংবিধান সভার মাধ্যমে যে গণপরিষদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেখান থেকে আমাদের কি হয়, আমাদের যে মন্ত্রীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, ঠিক আছে? তারপর 1947 সালে ভারত স্বাধীনতা পায়, 1947। সেখান থেকে 5 বছর মানে 1952। তাহলে 1952 সালে কি হবে, এই সরকারের টার্ম শেষ হবে, ঠিক আছে? কারণ 5 বছরের বেশি তো হবে না সংবিধান অনুযায়ী। তো সেই কারণে কি হয়, ইলেকশন 51 থেকে 52, কারণ 52-তে হবে, তাহলে 51 থেকে 52 যদি ইলেকশন হয় তাহলে 52-তে সরকার গঠন হবে। সেই কারণে ইলেকশনটা হয়েছিল 1951 থেকে 52 সাল, 1951 থেকে 52 এর মাধ্যমে হয়েছিল। তাহলে এটা ছিল প্রথম জেনারেল ইলেকশন, প্রথম সাধারণ নির্বাচন। পরের প্রশ্ন, মূল সংবিধানে কতগুলো ধারা আর তফসিল রয়েছে? কতগুলো আর্টিকেল আর কতগুলো শিডিউল ছিল? মনে আছে আশা করি। যা, সি। সি, ভেরি গুড।
395টা হ্যাঁ আর্টিকেল স্যার আর 12টা তপশিল। মূল সংবিধানে এতগুলো ছিল, 395টা আর্টিকেল, 12টা শিডিউল। 12টা শিডিউল তো ছিল না, 8টা শিডিউল ছিল। আটটা আটটা আর 22টা 22টা অধ্যায় ছিল, হুম 8টা তপশিলি ছিল স্যার। 8টা শিডিউল ছিল। মানে এখানে প্রশ্নটা নট কারেক্ট, মানে এখানে অ্যাকচুয়ালি ভুল আছে, মানে জিনিসটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? মানে প্রশ্নটা এ করেছে। স্যার এখানে ওই পুরোনো ধারাটার সাথে আর নতুন যে তপশিলটা বেড়ে হুম হয়েছিল 8 থেকে 12 সেরকম জুড়ে দিয়েছে। কোশ্চেনটা মিশে গেছে। হ্যাঁ, তো মূল সংবিধানে 395টা আর্টিকেল ছিল, ধারা ছিল, আর 8টা তপশিল ছিল। 8টা তপশিল বা শিডিউল ছিল। দুটো মিলে গেছে, ঠিক আছে? মিলে গেছে, কিছু করার নেই। এবার এই প্রশ্নে যা উত্তর দেবে তাই গন্ডগোল, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন 12টা শিডিউল রয়েছে, 470 বেশি ধারা রয়েছে। আচ্ছা ঠিক আছে, আছে আছে যা আছে। কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? আনটাচেবিলিটি দূর করার কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? অপশন বি। অপশন বি, 17। 17 17 নম্বর নম্বর। ধারা। ভেরি গুড। 17 নম্বর ধারার মাধ্যমে অস্পৃশ্যতা। যদি বলা হয় অস্পৃশ্যতা দূরীকরণ মৌলিক অধিকারের কোন ধরনের অধিকারকে সংজ্ঞায়িত করে? অস্পৃশ্যতা দূরীকরণ, সাম্যের অধিকার। ভেরি গুড, সাম্যের অধিকার। কারণ যখনই এরকম পাবে কোনো আর্টিকেল যদি বলে, তাহলে ঢুকে যাবে ঝট করে কার মধ্যে, কারণ সাম্যের অধিকার 14 থেকে 18-র মধ্যে রয়েছে, তাহলে এটা সাম্যের অধিকারের মধ্যে পড়ছে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসবে, মাথায় রাখতে হবে। কত ধরনের রিট রয়েছে? 5 ধরনের। 5 ধরনের। 5 ধরনের। হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, quo warranto, certiorari, prohibition আমাদের আছে। আচ্ছা আচ্ছা, রিট কোন আর্টিকেলের মাধ্যমে রিট ইস্যু করা যায়? 32। 32। উত্তর ঠিক হলো না কিছু ভুল হলো? 32 এবং 32 তে হবে স্যার। দুটো হবে। সুপ্রিম কোর্ট রিট ইস্যু করে 32-এর মাধ্যমে, আর হাইকোর্ট রিট ইস্যু করে 226-এর মাধ্যমে। বলেছিলাম না বলিনি? মনে পড়ছে এবার? হ্যাঁ। তাহলে অর্ধেক অর্ধেক পড়া হয়েছে, অর্ধেক অর্ধেক ঠিক হচ্ছে, তাই তো? মন্ত্রী পরিষদের দায়িত্ব কার কাছে রয়েছে? কার দায়িত্ব রয়েছে মন্ত্রী পরিষদের দায়িত্ব? ভেবেচিন্তে বলো। লোকসভা। লোকসভা? লোকসভা। শিওর না প্রধানমন্ত্রী? লোকসভা। শিওর? আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী হবে। স্যার আমারও তাই সেটা তো মনে হয়। লোকসভায় পড়িয়েছিলেন। উত্তর একদম ঠিক, একদম ভয় পেয়ে উল্টো উত্তরে যাবে না। একদম ঠিক বলেছো, লোকসভার মন্ত্রী পরিষদের দায়িত্ব লোকসভার হাতে রয়েছে। কেন? কারণ আমি বলেছিলাম যে কোনো মন্ত্রী যদি কোনো কিছু তার সমর্থন হারায়, তাহলে কি হয়, সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় এবং লোকসভা কিন্তু তখন ভেঙে যায়। বলেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম কালেকটিভ রেসপন্সিবিলিটি, মানে একজন যদি ডুবে সবাইকে নিয়ে ডুববে, ঠিক আছে? কালেকটিভ রেসপন্সিবিলিটি বলা হয়। ভেরি গুড। এই আমি একটু মাথা খারাপ করার চেষ্টা করবো, এটা সেটা বলবো, যদি মনে হয় ঠিক তো ঠিক, ঠিক আছে? অনেক সময় ভুল হলেও আমি ঠিক বললেও ভুল করতে পারি, আবার ভুল হলেও আমি একটু এদিক ওদিক করতে পারি, ঠিক আছে? ফলে আমি কখন মাথা ঘুরাবো সেটা কিন্তু তোমাদের বুঝতে পারবে। কোন দেশ থেকে সংবিধানের নির্দেশক নীতির ধারণাটা নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। 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 নির্দেশক নীতি মানে নির্দেশমূলক নীতির কথা বলা আছে, ডিপিএসপি। আয়ারল্যান্ড, শিওর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে, বলেছো যখন ডিপিএসপি, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড। আচ্ছা, রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয়? বলেছিলাম, দেখি। 12 জন। 12 জন। 12 জন সদস্য। 12 জন। তাহলে এই 12 জন, এই 12 জন সদস্যকে যারা রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু ভোট দিতে পারে না।
মনোনীত যেসব সদস্য রয়েছে। ভেরি গুড। সংবিধান দিবস কবে পালন করা হয়? 26শে নভেম্বর। 26শে 26 নভেম্বর। কারণ এই দিন হ্যাঁ সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, 1949। ভেরি গুড। আচ্ছা, এটা কবে গৃহীত হয়েছিল? অপশন সি 26শে নভেম্বর 1949। সি। ঠিক আছে, সুন্দর ব্যাপার। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত? অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে? আর অ্যাটর্নি জেনারেল কে বলতো? কি বলেছিল, মনে আছে নাকি কারো? মনে ওই আছে? যে রাষ্ট্রপতিকে উপদেশ দিতে পারে ওইটা? আইনি পরামর্শদাতা। ভেরি গুড, ভেরি গুড, বাহ বাহ বাহ। আমি দেখতে পাচ্ছি একজনের পড়াটা খুব সুন্দর হয়েছে, মানে খুব ভালোভাবে শুনেছে। ভেরি গুড। আইনি পরামর্শদাতা, এটা শুধু রাষ্ট্রপতি নয়, কেন্দ্র সরকারকে আইনি পরামর্শ প্রধানমন্ত্রীকেও দেবে, রাষ্ট্রপতিকেও দেবে। ঠিক আছে, তো আইনি পরামর্শদাতা, কেন্দ্রীয় সরকারের আইনি পরামর্শদাতা, তাকে কে অ্যাপয়েন্ট করে? রাষ্ট্রপতি। দেখো, যখনই মনে রাখবে কোনো যদি অ্যাপয়েন্টমেন্টের কথা বলে, প্রধানমন্ত্রী কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। যখনই কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে, সেটা ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি। আর রাজ্যের ক্ষেত্রে হলে সেই অ্যাপয়েন্টমেন্টটা দেবে রাজ্যপাল। ঠিক আছে, এটা মনে রাখবে সবসময়। মুখ্যমন্ত্রী কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না, প্রধানমন্ত্রী কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না। যা অ্যাপয়েন্টমেন্ট হয় রাষ্ট্রপতি দেবে, নাহলে রাজ্যপাল দেবে। ওকে। সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? পনেরো। অপশন এ। 15, 25 মনে হচ্ছে। স্যার না স্যার অপশন 15ই হবে। 15 শিওর? আরে ঠিক আছে, বেশি আর মাথা গুলাবো না, পাগল হয়ে যাবে। 15তেই বলা হয়েছিল কাউকে, কারো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে আচরণ করা যাবে না। 16 হলে সেটাই হয়ে যাবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। 17তে হয়ে গেলে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা। আর 18 হয়ে গেলে উপাধি, টাইটেল। ঠিক আছে, এই ব্যাপার। ভালো, ভেরি গুড। এই তো সুন্দর পড়া হয়েছে। খারাপ কি পড়া, ভালোই তো পড়া হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়? তা আমরা কথায় কথায় হিউম্যান রাইটস এর কথা বলি। 10ই ডিসেম্বর 10th ডিসেম্বর। ভেরি 10ই গুড। ডিসেম্বর। হিউম্যান রাইটস ডে, মানবাধিকার দিবস পালন করি 10th ডিসেম্বর। সাম্যের অধিকার, এটা সহজ প্রশ্ন, বলে ফেলো। অপশন এ অপশন এ, অপশন এ 14 থেকে 14 18। থেকে 18 আমাদের সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। 19 থেকে 20 স্বাধীনতার অধিকার, তাই তো? 19 থেকে 20 আমাদের স্বাধীনতার অধিকার রয়েছে। আর 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, সব ভালো করে পড়তে হবে। কততম সংবিধান সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল? বলেছিলাম। স্বাধীনতম কোনটা? বলো বলো, কি একটা বললে, উত্তর বলো। স্যার 61তম 61তম, 61st। ভেরি গুড। কত সাল মনে আছে? 1989 বাহ বাহ, ভেরি গুড, 1989। প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর মারা যাওয়ার পরে রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন। তার সময় 61তম সংবিধান সংশোধন হয়, যার মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়েছিল। ফলে কি হয়েছিল, রাজীব গান্ধী সবসময় ইউথদেরকে নিয়ে একটু ভাবতেন, কারণ তিনি কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সবচেয়ে কম বয়সে। ওই জন্য ইউথদেরকে নিয়ে ভাবতেন, ফলে যাতে আরো বেশি ইউথরা
তরুণ প্রজন্ম যাতে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, সংবিধান সংশোধন পদ্ধতি, এটা মনে রিপিট হলো, একটা প্রশ্নই রিপিট হয়েছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। নেক্সট কি বলেছে? ওহো, কতজন? 12 জন, তাই তো? দুটো রিপিট হলো। হ্যাঁ। আচ্ছা, আর মনে হয়, হ্যাঁ, শিশু শ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? এটা শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে পড়েছে। 24 নম্বর। 24 না 23? চেক করে বলো, ভেবে বলো। অপশন কিন্তু 23 আছে, 24 কি আছে। হবে? তাহলে কি হবে? দুটোই কিন্তু শোষণের বিরুদ্ধে মধ্যে পড়ছে, কারণ 14 তো হবে না। 14 আইনের চোখে সমতার কথা বলেছে। 14 বলেছে আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সমান। 19 কি বলেছে? স্বাধীনতার অধিকার। ঠিক আছে, 19-এর মধ্যে আমাদের স্বাধীনতার অধিকার গুলো রয়েছে, 6 ধরনের রয়েছে স্বাধীনতার অধিকার। 23 আর 24-এর মধ্যে কোনটা? ডাউট? সে 24। হ্যাঁ, তাহলে একদম ঠিক 24। 24 হচ্ছে শিশু শ্রম নিষিদ্ধ। তাহলে 23টা কি রয়েছে? তাহলে 23-এ কি রয়েছে? 23-এ ছিল কি? মানুষ কেনা বেচা। বল প্রয়োগ। হ্যাঁ, মানুষ কেনা বেচা। হিউম্যান ট্রাফিক। হ্যাঁ, কেনা বেচা করা যাবে না, আর কাউকে বেগার শ্রম খাটানো যাবে না। মানে কাজ করিয়ে টাকা দেবো না, এরকম ব্যাপার না। ঠিক আছে, মানুষ কেনা বেচা আর বেগার শ্রম নিষিদ্ধ। মনে পড়েছে এবার? ক্লিয়ার? এটা হলো 24। দেখো, একটা ক্লাস এরকম আলোচনা করতে কত সুন্দর ক্লিয়ার হচ্ছে, দেখো। পরের প্রশ্ন, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দেখো, এরকম অনেকগুলো যে কমিটি ছিল গণপরিষদের, তার মধ্যে ড্রাফটিং কমিটি ছিল, কনস্টিটিউশন কমিটি ছিল, চেয়ারম্যান কমিটি ছিল। এর মধ্যে এই কমিটির চেয়ারম্যান কে ছিল? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। এরকম মাঝে মাঝে দু একটা কোশ্চেন এরকম থাকে, আমি বলে দিচ্ছি, পারবে না। জওহরলাল নেহেরু ছিল। ঠিক আছে, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। ড্রাফটিং কমিটি বলে আম্বেদকর স্যার, এরকম ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি বললে জওহরলাল নেহেরু। এরকম অনেক কমিটি রয়েছে, স্টিয়ারিং কমিটি, অ্যাডহক কমিটি, এরকম প্রচুর কমিটি রয়েছে। ওগুলো দেখো, দিলে দিতেই পারতাম, কিন্তু কি বলতো, মনে রাখতে পারবে না, ভুলে যাবে, গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু দুই একটা যদি এরকম কোশ্চেন আসে, জাস্ট সেইগুলোই মনে রাখবে, পারলে ভালো, না হলে ছাড়বে, খুব বেশি থাকে না। ইমপিচমেন্ট পদ্ধতি বলেছিলাম, রাষ্ট্রপতির যে পদচ্যুত করা হয়, ইমপিচমেন্ট পদ্ধতি। 61। 61। 61 অপশন বি হবে স্যার। না, 62 হবে। না না, 61তেই তো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। শিওর তো? হ্যাঁ স্যার, 61 হবে। ঠিক আছে, তাহলে ভেরি গুড। 61-এ রয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি। বাহ, এই তো। এরকম শিওর থাকতে হবে। আচ্ছা, মৌলিক কর্তব্য একটু আগেই বলে দিয়েছি, বলো। চরণ সিং কমিটি। শরণ সিং কমিটির সুপারিশে আমাদের মৌলিক কর্তব্য যুক্ত হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আচ্ছা, কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? এটা বলেছিলাম, আর্টিকেল 368। সুন্দর, কোনো সমস্যা নেই। আচ্ছা, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটা মৌলিক অধিকার রয়েছে? 6টি। 6টি। কেউ আবার 7টি করে দেবে না, কারণ ভাবে শিক্ষার অধিকার, ওটাও তো আমাদের স্যার নতুন হয়েছে, কেউ দেবে না আবার। মূল সংবিধানে 7টি ছিল, ঠিক আছে, কিন্তু তারপরে
তারপরে কি হলো? সম্পত্তির অধিকারটা বাতিল গেল, সম্পত্তির 300 এতে গেল। হুম। তাহলে সম্পত্তির অধিকার আর্টিকেল 31 বাদ দিয়ে দেওয়া হলো, যেটা ছিল সম্পত্তির অধিকার। তাহলে সম্পত্তির অধিকার বাতিল করে দিয়ে এখন মৌলিক অধিকার থেকে আইনি অধিকারে চলে গেছে। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? সহজ। কোনটা? 23 থেকে 24। অপশন 23, 24। 23 থেকে 24। হ্যাঁ, কারণ 19 থেকে 22-এর মধ্যে স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 থেকে 30 কালচারাল এবং এডুকেশনাল রাইটস। কত সালে নাগরিকত্ব আইন পাস হয়? দেখি মনে আছে কিনা। সিটিজেনশিপ অ্যাক্ট 1950 সালে। 1955 সালে, 1955। ভেরি গুড। 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয়েছিল। সিটিজেনশিপ অ্যাক্ট পাসড ইন 1955। আচ্ছা, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আগের দিন বলেছিলাম, দেখি মনে আছে কিনা। 123। 123। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করে রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা, রাষ্ট্রপতি তো হলো 123, রাজ্যপাল বললে মনে রাখা কত সহজ, দেখ শিখিয়ে দিচ্ছি। রাষ্ট্রপতি বললে উল্টোটা হবে। হ্যাঁ, উল্টো মানে আবার 3 উল্টে যাবে না, 213 হবে। ঠিক আছে, আর্টিকেল 213। 123 হচ্ছে 1 আর 2টা শুধু উল্টে যাবে, 213 হয়ে যাবে আর্টিকেল, রাজ্যপালের অর্ডিন্যান্স। হ্যাঁ, মনে রাখা সহজ। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা বলেছিলাম, অ্যাডভাইজার। স্যার বি.এন. রাও। বি.এন. রাও। ভেরি গুড। বি.এন. রাও সংবিধানের সাংবিধানিক উপদেষ্টা। আচ্ছা, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে দিয়েছি একটু আগে? 42তম সংবিধান সংশোধন, তাই তো? আচ্ছা, আরেকটা সংবিধান সংশোধন অ্যাড করা হয়েছিল মৌলিক কর্তব্যের মধ্যে কত সালে? 11তম মৌলিক কর্তব্য। 2002 সালে। কততম? 86তম। মনে পড়েছে? শিক্ষার অধিকার, যেটা মৌলিক কর্তব্যের মধ্যে, এটা 11তম। হ্যাঁ। জাতীয় সংহতি দিবস কবে পালন করা? ন্যাশনাল ইউনিটি ডে। আচ্ছা, হিন্ট দিচ্ছি। অপশন ডি 31 অক্টোবর। হ্যাঁ, ভেরি গুড। কেন পালন করা হয় বলো দেখি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। ভেরি গুড। 31শে অক্টোবর সর্দার প্যাটেলের জন্মদিন উপলক্ষে, বল্লভভাই প্যাটেল, সর্দার প্যাটেলের উপলক্ষে করা হয়। কেন করা হয়? কারণ তিনি ভারতের ইউনিফিকেশন করেছিলেন, ইউনিফিকেশন অফ ইন্ডিয়া। তার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান, সবচেয়ে বড় অবদান, সেই জন্য তাকে ভারতের আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, লৌহ মানব। আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তার যে উপাধি স্ট্যাচু অফ ইউনিটি, তাই তো? কোন নদীর তীরে আছে স্ট্যাচু অফ ইউনিটি? সাবরমতী। সবরমতী না নর্মদা? কোনটা? না, গুজরাটে নর্মদা, নর্মদা। ওকে, চলো নেক্সট। কি বলেছে? রাজ্যসভায় কে সভাপতিত্ব করে? সহজ কথা, সহজ প্রশ্ন। উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভেরি গুড। আচ্ছা, সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখিত রয়েছে? অপশন 28। 25 থেকে 28। বাকিগুলো আমরা পড়েছি। 21-এর এতে কি রয়েছে? শিক্ষার শিক্ষা। হুম,
শিক্ষার অধিকার রয়েছে, যেটা আমাদের 2002 সালে 86তম মাধ্যমে অ্যাড করা হয়েছে। 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার, 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। অনেকবার বললাম। আচ্ছা, সংবিধানের স্বাধীনতার অধিকার কোন ধারায় রয়েছে? বলে দিলাম, 19 থেকে 22। 19 থেকে 22। ভেরি গুড, 19 থেকে 22 স্বাধীনতার অধিকার রয়েছে। আইনের চোখে সবাই সমান। অপশন অপশন এ, 14 নম্বর ধারা। আইনের চোখে সবাই সমান। যদি বলা হয় আইনের চোখে সবাই সমান, এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আচ্ছা, আমি অপশন দিচ্ছি। অপশন হচ্ছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, গ্রেট ব্রিটেন হবে এটা। আর বললো এ এবং বি উভয়। স্যার গ্রেট ব্রিটেন হবে না? আর মানে তুমি বলছো শুধু ব্রিটেন হবে, তাই তো? তাহলে মনে করো আইনের চোখে সবাই সমান কথাটা আর্টিকেল 14 এর মধ্যে দুটো জিনিস ছিল, আইন দ্বারা সমভাবে সংরক্ষিত এবং আইনের হচ্ছে কি বলে, দুটো কথা বলা ছিল মনে আছে আইন 14 এর মধ্যে। আইন মানে আইন বলেছিলাম না দুটো কথা, একটা হচ্ছে আইনের চোখে আইন দ্বারা সমভাবে সংরক্ষিত, আর এটা প্রথমটা কি ছিল আমার তো মাথায় আসছে না। আহ, আইনের দৃষ্টিতে সাম্য। হ্যাঁ, আইনের দৃষ্টিতে সাম্য, মানে ইংরেজিতে বলে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, দুটোই কিন্তু আর্টিকেল 14 এর মধ্যে বলা ছিল। মনে করো ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান মানে এটা, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে যদি বলে ইকুয়ালিটি বিফোর ল, সেটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল সেটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে আইনের চোখে সবাই সমান বললে আর্টিকেল 14 হচ্ছে, কিন্তু প্রকৃত যদি বলে কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা কিন্তু শুধু ব্রিটেন করবো, এখানে কিন্তু বোধ করবে না। কেন করবে না? কারণ আর্টিকেল 14টা বোধ আছে, কিন্তু আইনের চোখে সবাই সমান মানে আমাকে জানতে চাইছে ইকুয়ালিটি বিফোর ল, তখন উত্তর কিন্তু যদি বোধ থাকে তাও আমরা ব্রিটেনটা উত্তর করবো। কেন বললাম বোঝা গেল? কিটা ডাউট হলো? 14 নম্বর আর্টিকেল দুটো কিন্তু ব্রিটেন আমেরিকা থেকে বোধ, কিন্তু তার মধ্যে ইকুয়ালিটি বিফোর ল এটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আমি ক্লিয়ার করতে পারলাম ডাউটটা? হ্যাঁ। মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? তাহলে অ্যাপয়েন্টমেন্ট কে করতে পারে? রাষ্ট্রপতি। ঠিক আছে, যখনই কোনো অ্যাপয়েন্টমেন্টের কথা হবে চোখ বন্ধ করে ভদ্রলোকের নামই দিয়ে দেবে। আচ্ছা, সশস্ত্র সর্বোচ্চ বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। হেড অফ আর্ম ফোর্স রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শপথ ওথ কত আর্টিকেলের সাথে সম্পর্কিত? রাষ্ট্রপতি অপশন সি মনে হচ্ছে। কোনটা হবে বাবা বলো? অপশন সি মনে হচ্ছে। না বাবা, সি যাবে না, 72 পর্যন্ত যাবে না। 60 আর্টিকেল 60 এর মাধ্যমে 60 নম্বর ধারার মাধ্যমে রাষ্ট্রপতির শপথ গ্রহণ হয়ে থাকে। ঠিক আছে, 65 কি ছিল, 65 ছিল যদি রাষ্ট্রপতি না থাকে তাহলে ভাইস প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবে। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট যে দায়িত্ব পালন করবে, এটা 65 ছিল। 70 কি ছিল, জরুরি অবস্থার সময়, যখন জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি যে কাজ করবে রাষ্ট্রপতির ওয়ার্কের মধ্যে পড়ছে। আর 75 এর মধ্যে প্রাইম মিনিস্টারের কথা পড়ে গেছে, প্রাইম মিনিস্টার, হ্যাঁ, পিএম অ্যান্ড তার মিনিস্টার যে কম রয়েছে। 60 এর মধ্যে রাষ্ট্রপতির শপথ রয়েছে। আচ্ছা, রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজের দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে কারা রয়েছে? সহজ প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারে?
লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভা অপশন ডি। নির্বাচিত যারা নির্বাচিত সদস্যরা লোকসভা, রাজ্যসভার, বিধানসভা নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারে। আরামসে পড়েছি আমরা। ভালো খবর। কোন অনুচ্ছেদে ন্যায্য এবং সামাজিক কর্মপরিবেশের নীতি রূপরেখা দেওয়া হয়েছে? ডিপিএসপির কোশ্চেন। পরিবেশ যেন সঠিক হয় কাজ করার জন্য কোন আর্টিকেলে রয়েছে? জিপিএসপির মধ্যে তোমরা ভুলে গেছো জানি, আর্টিকেল 42 এর মধ্যে এটা রয়েছে। 50-এ কি ছিল মনে আছে? আন্তর্জাতিক। 50টা সব থেকে মনে রাখা সহজ। সরি 50 না 51টা। আর 50-এ কি ছিল মনে আছে? 50 আইন ব্যবস্থার শাসন বিভাগকে আলাদা করা, পৃথকীকরণ। ডিপিএসপিটা পড়া হয়নি জানি, একটু কঠিন, একটু অন্যরকম। বাকিগুলো একটু আধটু পড়লে হয়, ডিপিএসপিটা ভালো করে না পড়া থাকলে আর্টিকেল গুলো বলাটা একটু চাপের ব্যাপার। ঠিক আছে? কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? এটা সহজ প্রশ্ন, বলে দেওয়া যাবে এক্ষুনি। 3 ধরনের। ধরনের। জাতীয় জরুরি অবস্থা, রাজ্য জরুরি অবস্থা, সাংবিধানিক জরুরি অবস্থা। 3 ধরনের। 352, 356, 360। কত অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা রয়েছে? এটা পারবে না। কোন আর্টিকেলে পারবে? অ্যাকচুয়ালি বাইরের মানে অন্য পিছনের প্রশ্ন, এটা বাকিগুলো আমি সরালাম, এটা সরানো হয়। আরো প্রশ্ন ছিল। এটা কি 326 হবে? 326 হবে, ভেরি গুড। এটা 326 হবে, 326 নম্বর ধারায়। যে প্রত্যেক রাজ্যের, এটা বেসিক্যালি বিধানসভা নির্বাচনের মধ্যে এটা রয়েছে। আর্টিকেল গুলো সব আমাদের কিছুদিন পরে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি ইলেকশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। লোকসভার, বিধানসভার নির্বাচনে। বর্তমানে মৌলিক কর্তব্য কটা? 11টা। অপশন ডি 11টি। 11টা। মূল সংখ্যা 11। 10টা ছিল, এখন 11টা। আচ্ছা, অকংগ্রেসীয় রাষ্ট্রপতি প্রথম? বলেছিলাম নীলম সঞ্জীব রেড্ডি। অপশন এ। নীলম সঞ্জীব রেড্ডি। ভেরি গুড। আর প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী বললে? মোরারজি দেসাই, এটাও বলেছিলাম। যদি নন কংগ্রেস প্রাইম মিনিস্টার হয় তখন মোরারজি দেসাই। মনে পড়ছে? বলেছিলাম না মনে নেই? এখান থেকে একটা কোশ্চেন বলেছিলেন নীলম সঞ্জীব রেড্ডি আর আমাদের দ্রৌপদী মুর্মু কনিষ্ঠতম হলে ফার্স্ট অপশন থাকলে কোনটা করতে বলেছিলেন যেন? নীলম সঞ্জীব রেড্ডিটাই কনিষ্ঠতম। ঠিক আছে, দুটোই করবে। এটা একটা ডাউটফুল হবে কেন, এবার পরীক্ষার সময় কি নেবে, কারণ দুজনেরই সেম এজ 64এই দুজনে হয়েছে। এবার যদি মাসের হিসেব করা হয় তাহলে কিন্তু দ্রৌপদী মুর্মু ম্যাডামের একটু কম হয়, কিন্তু কাছাকাছির মধ্যে যত এক্সাম হয়েছে যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে, কারণ এখনো এক্সামে তো এরকম প্রশ্ন পড়েনি, এবার বিভিন্ন সেট টেটে যখন দিচ্ছে তখন কোনো জায়গায় নীলম সঞ্জীব রেড্ডি উত্তর করছে, কোনো জায়গায় দ্রৌপদী মুর্মু ম্যাডাম উত্তর করছে। এবার এখানে কি উত্তর করলে ঠিক হবে সেটা বলাটা মুশকিল ব্যাপার। ঠিক আছে, কারণ নীলম সঞ্জীব রেড্ডিটাই করবে, কারণ দ্রৌপদী মুর্মু ম্যাডাম যদি ওই মাসের ডিফারেন্স রয়েছে, দুজনেই এজ সেম 64। ঠিক আছে, এটা ডাউটফুল হয়ে যাবে। কোন আইনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয় বলে দিয়েছিলাম, বলো? বলেছি তো। অপশন ডি। 1946 সালের ক্যাবিনেট মিশনের মাধ্যমে, একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে। নেক্সট, গণপরিষদ কবে জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখি। 26শে জানুয়ারি 1900। 26শে জানুয়ারি না, এটা অ্যান্সার হবে
24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি। গণপরিষদে কার্যকরী হওয়ার জাস্ট আগের দিন, এই দিন গণপরিষদে আমাদের জাতীয় সঙ্গীতটাকে ন্যাশনাল অ্যান্থেম হিসাবে গ্রহণ করা হয়। যদি প্রশ্ন করে জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল? 1911 সালে। 1911 সালে। কোথায় গাওয়া হয়েছিল? কলকাতা অধিবেশন। ভেরি গুড। কলকাতা ইন্ডিয়ান ন্যাশনাল অধিবেশন। কংগ্রেসের কলকাতা অধিবেশন। বাহ বাহ বাহ, ভেরি গুড। ভালো খবর। আচ্ছা, আদিবাসী অধ্যুষিত অঞ্চলের জন্য কোন তপশিল রয়েছে? এসটি যে ট্রাইবাল অঞ্চল রয়েছে তার জন্য কোন শিডিউল, কোন তপশিল রয়েছে? বলেছিলাম শিডিউল গুলো। এটা সপ্তম হবে। সপ্তম? সপ্তম হবে শিওর? সপ্তমে কি ছিল? সপ্তমে কি ছিল? আটেল এগুলো তোমার ছিল, লিস্ট গুলো ছিল। সপ্তমে কি ছিল তোমার? পাওয়ার ডিস্ট্রিবিউশন, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ। পঞ্চম আর দুটোই হবে, পঞ্চম আর ষষ্ঠ। কারণ পঞ্চমের মধ্যে কি ছিল? ফিফথ শিডিউলে যেসব রাজ্যগুলো রয়েছে, যার মধ্যে আসাম রয়েছে, মনে পড়ো, মেঘালয়, যেগুলো আমাদের বর্ডার শেয়ার করছে, মেঘালয়, তারপর হচ্ছে ত্রিপুরা আর মিজোরাম। ঠিক আছে, এই রাজ্য, এই বাদে যে কোনো অঞ্চলের, এই রাজ্যগুলো বাদে, কারণ এই রাজ্যগুলো শিডিউল রাজ্যের মধ্যে পড়ছে, ঠিক আছে, এই রাজ্যগুলোর কথা ষষ্ঠ সিক্স শিডিউলে বলা রয়েছে। এই সিক্স শিডিউলে রয়েছে এই রাজ্যগুলো সম্পর্কে। আর এই রাজ্যগুলো বাদে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিফথ শিডিউলে রয়েছে। ঠিক আছে, এই রাজ্যগুলো বাদে, কারণ এই রাজ্যগুলো ট্রাইবাল এরিয়ার মধ্যে, ট্রাইবাল রাজ্যের মধ্যে পড়ে। তাহলে দুটোই হবে উত্তর। নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? অপশন ডি, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার। সম্পত্তির অধিকার। এবার তোমার সম্পত্তি এবার যে কেউ নিয়ে চলে যাবে, তাই তো? ভালো খবর। আচ্ছা, ভারতের গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন, মনে আছে? এমএন রায়। এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, এম.এন. রয়, 1934 সালে। ভালো খবর, সুন্দর খবর। আচ্ছা, গণপরিষদের অধীনে মৌলিক অধিকার, সংখ্যালঘু ও উপজাতি এবং বাদবাকি এলাকার উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কে ছিলেন? পারবে না হয়তো, একটা তুক্কা মারো তো দেখি কি হতে পারে। তুক্কা মেরে একটা বল। ডক্টর বি আর আম্বেদকর। না, এটা অ্যান্সার হয়ে বি আর যাবে সর্দার বল্লভভাই, সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা ঠিক আছে, তুক্কা ছেড়ে দাও, বাদ দাও। আচ্ছা ঠিক আছে। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুব সহজ প্রশ্ন। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। হ্যাঁ, এই রে, এত সময় কেন? উত্তর হবে, উত্তর হবে, হবে। এ অপশন। হ্যাঁ, ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশনারি তো আদর্শ, ফরাসি আদর্শের সুন্দরভাবে বলা ছিল, পড়তে হতো একটু। ভারতীয় সংবিধান, সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়? আমাদের যে সরকারি তহবিল রয়েছে তার অভিভাবক কাকে বলা হয়? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। অপশন সি, ক্যাগ। অপশন সি, ক্যাগ। আচ্ছা, অ্যাকচুয়ালি যে ক্যাগ, যে ক্যাগটা সম্পর্কে জানো সে বলতে পারবে, নাহলে বাকিরা বলতে পারবে না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্যাগ, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। ব্যাপারটা হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই। আর্টিকেল কত যে বললে উত্তর বলতে পারবে? কোন আর্টিকেলের মাধ্যমে ক্যাগকে অ্যাপয়েন্ট করা হয়? 148 এর মধ্যে, ঠিক আছে? 48, বুঝিয়ে হ্যাঁ। দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। ক্যাগ কি হয়? এই যে ক্যাগ কি করে, সরকার যে খরচ করে তার সে অডিট করে। ঠিক আছে, অডিট মানে, অডিট মানে যে আয় ব্যয় হলো তার হিসেব করে। তার মানে যে আয় ব্যয় হিসেব করবে তাকে কি বলা হবে? অভিভাবক বলা হবে। তুমি কত টাকা কোথায় আয় করছো, সেই জন্য
ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক বলা হয় ক্যাগকে। ঠিক আছে, তার কাজ হলো সরকারের আয় ব্যয়ের হিসাব পরীক্ষা নিরীক্ষা করা এবং তার রিপোর্ট যেটা রয়েছে সেই রিপোর্ট কাকে সাবমিট করবে বলতে পারো? রিপোর্ট সাবমিট করবে কাকে? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতিকে। না, রিপোর্ট সাবমিট এখানে ডাইরেক্ট রাষ্ট্রপতির কাছে হয় না, রিপোর্ট সাবমিট হয় সংসদে। রাষ্ট্রপতিকে বলে রাষ্ট্রপতিকে তো হয়ে যাবে, রিপোর্ট সাবমিট করতে হয় সংসদে। ঠিক আছে, ভারতের প্রথম প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছে বলতে পারবে? একমাত্র দাদা ভাই। দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি হিস্ট্রিতে প্রশ্নটা আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের, কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা রয়েছে? 11। 11? 11 তো অপশনে নেই, 10, 11 অপশনে তো 11 নেই। স্যার অপশন 9 সি। 9 আছে, 9 এ রয়েছে পঞ্চায়েতি রাজ। এটা কবে হয়েছিল পঞ্চায়েতি রাজটা ভারতের সংবিধানে যুক্ত কবে হয়েছিল মনে আছে? কোন সংশোধন, কত সাল? পারবে? এটা ছিল 1992 এতে কি? 1992 সালে 73তম সংবিধান সংশোধন। 1992। ভেরি গুড। আর যদি মিউনিসিপ্যালিটি বলা হয় তখন 74তম হয়ে যাবে মিউনিসিপ্যালিটি, পৌরসভা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলো আজকে ক্লাসটা কিরকম লাগলো বলো? খুব ভালো। খুব ভালো। খুব ভালো স্যার। ভালো লাগে। তাহলে এরকম ক্লাসে ভালো কাদের লেগেছে আর কাদের ভালো লাগেনি? যাদের ভালো লেগেছে, কাদের ভালো লেগেছে যারা উত্তর আপনার দিতে স্যার পেরেছে। এরকম ক্লাস চাই আরো। কাদের ভালো স্যার আপনি লেগেছে? যেগুলো দিচ্ছেন ওগুলো করলেই হবে তো? অবশ্যই আমি যেগুলো আপনি দিচ্ছি রোজ যেগুলো পড়া একদম আমি যা দিচ্ছি এক্সট্রা আর কিছু পড়তে হবে না তো? না, তোমাদের জন্য এক্সট্রা কিছু দরকার নেই, মানে তোমাদের এক্সামের জন্য এক্সট্রা। তুমি যদি এবার বলো স্যার এটা পড়ে কি আমি ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে যাব, তখন হবে না। ঠিক আছে, তোমরা যে পরীক্ষাটা দিতে দেবে আপার প্রাইমারি বা গ্রুপ সিডি এরকম যে পরীক্ষাগুলো, এর জন্য এটা এনাফ এর থেকেও বেশি। যদিও কোশ্চেন ঘোরে, এর বেশি ঘুরবে না। ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে তোমরা যদি একটু পুলিশের পরীক্ষা দাও তখন কিন্তু একটু এক্সট্রা পড়তে হবে। ঠিক আছে, বা অন্য কোনো পরীক্ষা দাও তখন একটু এক্সট্রা পড়তে হয়। কিন্তু তোমরা যেগুলো পড়ছো, স্কুল সার্ভিস কমিশন যদি এই তোমার পরীক্ষা দাও, ওই কি বলে আমাদের যে এসআই, তাতেও কিন্তু এগুলোর মধ্যেই হয়ে যাবে, তবে কোশ্চেনটা ইংলিশ মিডিয়ামে থাকবে, কিন্তু যেটা দিয়েছি ওটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি যেগুলো দিচ্ছি এটাই পড়ো, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, আমি কম্প্যাক্ট করে দিয়েছি, এটা যতটা রয়েছে এনাফ রয়েছে। হুম, পরের দিন আমরা স্যার পার্লামেন্ট। তাহলে আমরা বই খুলছি না, হ্যাঁ আপনার গুলোই পড়ছি তাহলে হ্যাঁ, স্যার। দেখো আমার গুলো পড়বে অবশ্যই, এর পরে যদি সময় থাকে অবশ্যই বই খুলবে। কি বললাম বোঝা গেছে? আমার গুলো পড়তেই হবে, এরকম নয় যে আমার গুলো পড়বো না বই পড়বো, তাহলে কিন্তু খুঁজে পাবে না কিছু। আমার গুলো পড়ার পরে যখন বই খুলবে তখন দেখবে সবগুলো আমার গুলো বইতেই রয়েছে, আমি বইয়ের বাইরে তো কিছু দিচ্ছি না। ঠিক আছে, আর বইয়ে অনেক কিছু একটু এক্সট্রা থাকবে, তখন তোমরা বুঝতে পারবে না যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে। ওই জন্য আমার দেওয়াটা ভালো করে পড়ে নিয়ে তারপরে বই খোলো, তাহলে পড়াটা আরো ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরের দিন আমরা পার্লামেন্ট আলোচনা করব। ঠিক আছে, তারপরে প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটু আলোচনা করব, তাহলে আমাদের আরেকটু আবার এগিয়ে যাবো। হুম।